দেখো সবাই ওনাকে এখন শিশুনিকের শ্রদ্ধেয় প্রধান আচার্য, বিদ্যালয়ের সকল আচার্য আচার্য, সেবক সেবিকা বৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক ও মাতৃমণ্ডলীর চরণে আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ ও অন্যান্য সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ শনিবার। বাংলা সাহিত্যের কাপুরুষ কবি গুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। একই সাথে আজ আমাদের বিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা দিবস। এই দুই দিক থেকে আজকের দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 1861 সালের 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ অর্থাৎ 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতা শহরে জোড়াসাঁকো
বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর সুযোগ্য সন্তান ছিলেন রবি। খুব অল্প বয়স থেকেই তার হাতে কবিতা লেখা শুরু হয়। প্রথম ছড়ারূপে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। কিন্তু জীবনের প্রাত্যহিকতায় আমার আপনার সবার মাঝে তিনি নব নব রূপে ধরা দেন। তাই জীবনের প্রতিটি মোড়ে তিনি ছিলেন, আছেন এবং থেকে যাবেন আজীবনকাল। শৈশব আওড়ে চলে, ছোট খোকা বলে অয়া, সেখানে সে কথা কওয়া। শিশুরই বড্ড সহজ, শিশুরই প্রাণ খোলা, শিশুরই চেঁচিয়ে বলে নিয়ম ভাঙার আসল মজা। বলে এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। কিশোর রবি অভিমানী, কিশোর রবি জেদে বটে, কিশোর রবি হাত ধরে বলে খেলব আজ তোদের সাথে। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ধীরে ধীরে গাইবি গান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ধীরে ধীরে গাইবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাজবে গান।
দীপ্ত কণ্ঠে যৌবন বলে, আমরা শুনেছি ওই মাভই 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 কোন নূতনের ডাক। যুবক রবি খুব সাহসী, যুবক রবি একলা চলে। যুবক রবি হাত দিয়ে বলে, হে পুরাতন, তুমি ডরাও পারে। বেলা শেষে পার্থক্য এসে হাতটি ধরে বলে, থাকবে না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু। সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। শেষের রবি মৃত্যু মাঝে জীবন খুঁজে চলে, শেষের রবি মৃত্যুঞ্জয়ী কাগজ কালের দলে। জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কবু হব না তো পথহারা। আমি জানি তুমি আছো ঠাকুর। সবার মন্দির হয় না পুজো, তোমার মন্দির মসজিদ গির্জায়, তোমার সৃষ্টির ধারায় সিদ্ধ আমার মন। এই মনো মন্দিরে তুমি থাকবে ঠাকুর অনন্তকাল। আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লিখায় পড়ায় হার মেলা। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিনে তার প্রতি প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। তারপর এই বিদ্যালয়ে যারা যারা আছেন, বিদ্বজনেরা, শিক্ষক শিক্ষিকারা, এখানে আছেন সভাপতি মহোদয় এবং যারা
আমাদের সামনে বসে আছে ছোট্ট শিশুরা, আর যারা আছেন অভিভাবক অভিভাবিকা, সবাইকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। আমার প্রথমে আমি একজনের কথা না বলে পারছি না। তিনি হচ্ছেন এখানকারই শিক্ষিকা শ্রীমতী অপর্ণাদি। অপর্ণা আমার এখানেই পরিচয় হয়েছে জলপাইগুড়ি, যেহেতু আমি কোচবিহারে বড় হয়েছি, আমার এই শহরের খুব বেশি জানাশোনা নেই। ও আমাকে যখনই এই প্রস্তাব দিল, আমি নিজেকে ধন্য মনে করলাম। সে অবশ্য সঙ্গে সঙ্গে একটি লাইনও মনে পড়ল কবিগুরুর ভাষায়, এ মণিহার আমায় নাহি সাজে। এটাই মনে হয়েছিল। আমি এই সুযোগের সদ্ব্যবহার করলাম। যদিও আমার বিদ্যালয়েও প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, বিকেলে সুভাষ ভবনেও আমার অনুষ্ঠান আছে, তবুও আমার মনে হলো যে এই সময়টুকুতে আমি যেন অনেক কিছু নিয়ে গেলাম, এবং আমি সেই জন্য আমার স্কুলের গণিত শিক্ষককেও ডেকে আনলাম। কারণ আমরা দুজনেই এই আশ্রমিক ভাবধারাকে বিশ্বাস করি পড়াশোনার ক্ষেত্রে। কবিগুরু রবীন্দ্রনাথের যে জীবনের বিভিন্ন পর্যায়গুলি এই বাচ্চা শিশুরা দেখালো, তার মুহূর্ত আমাদের জীবনে অপরিসীম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো ক্ষণ মুহূর্ত নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে হয় আমাদের জীবনের থেরাপি একটা ট্রিটমেন্ট টার্ম। তো সেখানে বিভিন্ন ধরনের থেরাপি আছে, যেই থেরাপিগুলোর মাধ্যমে আমাদের শরীরের মৃতপ্রায় কোষগুলোকে জীবন্ত করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই আমার কাছে মনে হয় যে কোনো মুহূর্তে তিনিই ওষুধ। রবি ঠাকুরকে তো একভাবে এক ভাষায় বর্ণনা করা যায় না, সারা জীবনেও করতে পারবো না। শুধু এটুকুই আমার রবি ঠাকুরের কাছে আমি প্রতিদিন প্রার্থনা করি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। বিপদ আসবে। আমার এই নিয়ে আমার 32তম চাকরি জীবন চলছে, শিক্ষিকা জীবনে। আমি রাজগঞ্জ অঞ্চলে ব্লকে আমি চাকরি করি। আমার বিদ্যালয়ের নাম শুনলেন সারিয়াম যশোধর হাই স্কুল। আমাদের বেলাকোপাতেও কিন্তু সারদা শিশু তীর্থ আছে। যে অভিভূত আজকের এই বিশেষ সন্ধিক্ষণে আমরা একটু দাঁড়িয়েছি। আজকে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তন হচ্ছে, আমরা মনে হয় অনেক শুভেচ্ছা। যারা আমাদের সম্বর্ধনা জানানো তাদের প্রতি আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আমাদের মনে কল্পনার জগতে সকলের প্রাণী রবি ঠাকুর। ঘরে বন্দি থাকতে তিনি ভালোবাসতেন না, আমরাও বাসি না। নদীর ঘাটে বাঁধা নৌকো দেখে তিনি কেমন করে জানলেন যে আমাদের ওই নদীর ঢেউয়ের তালে তালে নৌকো চড়ে নতুন দেশে চলে যেতে ইচ্ছে করে। ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে।
জানেছে কেমন মানুষ তাকে কেমন দেশে মাটি ভাঙে রবে সাজবে মোর মনে অমনি করে যায় ভেসে যায় নতুন নগর বনে নতুন করে বলে নতুন নতুন পশু পাখি বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকোতে যায় ভেসে বাবা কেন অফিসে যায় যায় না নতুন দেশে বাবা কেন অফিসে যায় যায় না নতুন দেশে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে বড়রা কি তার উত্তর দেয় কিন্তু রবি ঠাকুর কেমন করে আগেই বলেছিলেন আমাদের মনে জিজ্ঞাসা কাল ছিল ডাল খালি আজ ফুলে ডাল ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ থেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকানো ঘরে চলে রাগ করে বাতাসে কি করে সে ওরা শোনে দেবীরা সবে নাড়ে মুখ নিয়ে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ধীরে বাড়ি ওদের সে ঘর খালি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে কোথা করে আসা যাওয়া নানা রঙা মেঘ বলি আসে আলো ভাসে হাওয়া গোপন দুয়ার খুলে রবি ঠাকুর আমাদের মতো ছোটদের মনের রকমারি ইচ্ছেকে তার মন দিয়ে ভেবেছিলেন তাই তো কখনো জিওল গাছের বেড়ার ধারে বনবাসী হতে চেয়েছে যেখানে ছোট্ট করে বেঁধে মায়ের সঙ্গে থাকবে আবার লীলার গরুর গাড়ির চড়ে দূর শহরে গিয়ে পেটের ওপর ইচ্ছা দিয়ে বিড়াল গড়ার ইচ্ছা প্রকাশ করেছে আবার পক্ষীরাজের বাচ্চা গোড়ার পিঠে বসে এবার তাদের মাটির পাড়ে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেছে এবার শোনো ফুল প্রদীপের আলো পুকুরের জল আর আমার মনের কথা
এই দাদা ও দিদি, বিদ্যালয়ের ভাই বোনদের অভিভাবক অভিভাবিকা এবং আমার অতি আদরের ভাই বোনরা, আমি বিশেষ কিছু বলে সময় নষ্ট করব না, কারণ ইতিমধ্যে আপনারা ঋতুপর্ণা যিনি এসেছিলেন বিশেষ বক্তা হিসাবে, তিনি বলেছেন যে আমাদের কবিগুরু একটি সুন্দর কথা বলে গেছেন, চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই দুটি পংক্তি ব্যাখ্যা করলে তোমরা কি পাও? যে এই পৃথিবীটা সুন্দর, এমন সুন্দর, কবিগুরু ছেড়ে যেতে চাইছেন না। আসে
দেশে স্বর্ণ হাতে জন্মে কারণে তোমাকে আসবে দেশে স্বর্ণ রাতে জন্মে কারণে তোমাকে পুষ্প জমি আমার সোনার পুষ্প জমি আমার সোনার সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় কি বলতা হয় খেলা কি বলতা হয় চলে গেলে যাবে যাবে চলে গেলে যাবে যাবে বোঝা হবে মধুর তারা হবে জীবায় বহুল তারা হবে জীবায় সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় পড়েছে শোনা যায় পড়েছে শোনা যায় সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় সব দেবীকে সব দেবীকে সব দেবীতায় এই বিদ্যালয়ের সত্যি এই বিদ্যালয়ের প্রাণভোমরা আমার অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমার স্নেহের ভাই বোনেরা এবং আমার সহযোদ্ধা আমার এই বিদ্যালয়ের নিবেদিত প্রাণ দাদা দিদিরা, আজকের 25শে বৈশাখের সকাল আমার মনে পড়ে যায় আমার শৈশবের কথা। আমরা হয়তো প্রত্যেকেই নস্টালজিয়ায় আমরা চলে যাই সেই দিনগুলোতে, যেই দিনগুলোতে দেখতাম সকালবেলায় আমার দিদিরা তারা একটা ঝুড়ি নিয়ে তারা বেরিয়ে পড়তো ফুল সংগ্রহ করতে, তারপরে ফুল নিয়ে এসে বাবার একটা ধুতি বা মায়ের একটা শাড়ি চেয়ারের উপরে সাজিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি তাতে বসিয়ে তাতে ধূপ জ্বালিয়ে তাকে মাল্যদান করে আমরা একটা অনুষ্ঠান করতাম। এত বুঝতামও না এর মাহাত্ম্য, করতে হবে তাই করতাম, এরকমই সংস্কার ছিল আমাদের তখনকার সময় বিদ্যালয়ে। আমরা শুনলাম সারিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি বলে গেলেন ওনাদের ওখানটায় এত আর্থিক সহযোগিতা পান, কিন্তু পরিকাঠামো বা সেই পরিবেশ না থাকায় ওনারা খুব আক্ষেপের সঙ্গে বললেন। এই সত্যি কথাটা বলতে পারেন তারাই যাদের মধ্যে প্রকৃত শিক্ষা রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলেই বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্যও যেমন তিনি কবিতা লিখেছেন, 4 বছর বয়স যখন তার তখন তার লেখা শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার সেই লেখনীর মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের কথা বলেছেন, একদম রাজা থেকে শুরু করে একদম নিচু স্তরে সেই যে যারা আমাদের নোংরা কুড়িয়ে বেড়ায় সেই মেথরকে নিয়েও তার কবিতা। কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই স্বরে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নইলে মানুষ বুঝি ফিরে যেত বলে।
সেই সমস্ত অস্পৃশ্য যারা আমরা বলি সমাজে পিছিয়ে পড়া, তাদের নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আবার রাজাকে নিয়েও তার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভাবধারায় আমাদের এই বিদ্যালয়গুলো পরিচালিত হয়। তাই একটু আগে শুনলাম বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ যেন এই পরিবর্তনের নতুনভাবে শ্বাস নিচ্ছে। শুধু রবীন্দ্রনাথ নয়, বিবেকানন্দ নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি সনাতনী হিন্দু পরিবার আজকে শ্বাস দিতে পারছে, মুক্ত শ্বাস। বাঁচার দ্বারা নতুন একজন মৃত সঞ্জীবিনী তারা পেয়েছেন। 26 সাল মানে 2026, এই 2026 মানে এর একটা, আমরা যে বৈদিক গণিত করি, সেই বৈদিক গণিতের বীজাঙ্ক যখন আমরা নির্ণয় করি, যারা আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ি তারা বিষয়টা জানে, সেই বীজাঙ্ক 2026-এর বীজাঙ্ক ফল হয় 1। 2026 যোগ করলে হয় 10, আর 10 মানে 1 আর 0 যোগ করলে হয় 1। তাই এই সংখ্যাটার বীজাঙ্ক 1। আর আমার তখনই মনে হয়েছিল 2026 সালের শুরুতেই এই যেহেতু বীজাঙ্ক 1, এই বছরটা আমাদের। সত্যি তাই আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যবাসীর যে পরিবর্তন আমরা দেখতে পেলাম। সাথে পাশাপাশি আমাদের বিদ্যালয়ে, বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয়গুলো থেকে এবছর ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে আমাদের সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, যার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 698। সব বিষয়ে সে 100-তে 100, একমাত্র ইংরাজিতে 2 নম্বর কম পেয়েছে, 98। আমাদের শিশু মন্দির মানে বিদ্যাভারতী বিদ্যালয়েরই ভাই প্রিয়তোষ মুখার্জি সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দির শিউরি বীরভূম দ্বিতীয় হয়েছে। চতুর্থ হয়েছে আবার সেই সারদা বিদ্যা মন্দির উত্তর দিনাজপুরের ভাই সৌদীপ দাস। পঞ্চম হয়েছে সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জের উত্তর দিনাজপুরের সমন্বয় দেবনাথ। অষ্টম হয়েছে সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জের সমন্বয় নস্কর। অষ্টম হয়েছে আরেকজন সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জের চেতসী রায়। নবম হয়েছে 3 জন সারদা বিদ্যা মন্দির থেকেই সৌম্যদীপ রায়, বিবেক সিংহ এবং সাত্বিকা চক্রবর্তী। দশম হয়েছে 3 জন, 4 জন, তার মধ্যে 3 জন, 4 জন হচ্ছে সারদা বিদ্যা মন্দির থেকে, 3 জন সারদা বিদ্যা মন্দির থেকে। তারা হলেন তানভীর সাকিব, প্রাঞ্জল মণ্ডল, ঐশী খামারি। দশম হয়েছে মুর্শিদাবাদ সারদা বিদ্যা মন্দির কাশিম বাজার থেকে আমাদের এই বিদ্যাভারতী চালিত বিদ্যালয় কস্তুরী সিংহ। এছাড়াও অত্যন্ত আনন্দের খবর, আমাদেরই পূর্ব ছাত্র, আমরা যেহেতু 4র্থ শ্রেণী পর্যন্ত এখানটায় আমরা পড়াতে পারি, তারপরে আমাদের আর ব্যবস্থা নেই। আমাদেরই পূর্ব ছাত্র ভাই পর্চিসমান মজুমদার জেলা স্কুল থেকে এবছর রাজ্যের মধ্যে 10ম স্থান লাভ করেছে। তার প্রাপ্ত নম্বর 688। এটাও আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আজকের এই শুভ ক্ষণে তাকে আমরা ডেকেছিলাম, সে আগামী সোমবার দিন আমাদের মাঝে উপস্থিত হবে বলে যে কথা দিয়েছে। এই যে সাফল্য, এই সাফল্য